দেখা যাচ্ছে? একটু কেউ বলো দেখা যাচ্ছে কি না? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, ঠিক আছে। দেখো, প্রথমত হচ্ছে সমুদ্র স্রোত সম্পর্কে আমরা জানবো। আটলান্টিক, ভারত আর প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত, এবং সেটা কিভাবে সহজে মনে রাখা যায় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত সমুদ্র স্রোত কী সেটা বুঝতে হবে। আমরা সমুদ্রের উপকূলে যদি বেড়াতে যাই, দীঘা, পুরী বা অন্য যে কোনো জায়গাতে যদি বেড়াতে যাই, সেখানে আমরা দেখি কি সমুদ্রে বিভিন্ন ঢেউ আসছে। সমুদ্রের উপকূলে এসে সেই ঢেউটা আমরা দেখতে পাচ্ছি। ওইটা কিন্তু সমুদ্র স্রোত নয়, ওটা সমুদ্র তরঙ্গ। যে কারণে ওই জিনিসটা তোমরা যদি মাঝ সমুদ্রে যাও, সমুদ্রে একটু উপকূল ছাড়ালেই কিন্তু ওই ঢেউটা আর পাওয়া যায় না। তো ওটা তরঙ্গ। আর সমুদ্রের জল নির্দিষ্ট একটা দিকে প্রবাহিত হওয়া, সেইটা হচ্ছে সমুদ্র স্রোত। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বা তোমরা তোমাদের বইতেও দেখেছো, এই পুরো মহাসাগর, সেখানে পুরো জলটা জলটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। সমুদ্রের তরঙ্গ যেটা, সেখানে জলটা কিন্তু ট্রান্সফার হয় না, জাস্ট ওঠানামা করে। আর এইখানে পুরো জলটাই ট্রান্সফার হয়ে যায়, একটা জায়গা থেকে অন্য জায়গায় পুরো জলটাই চলে যায়। সেইটাকে আমরা বলছি স্রোত। তাহলে আমরা, এটা তো আটলান্টিক মহাসাগর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এদিকে আফ্রিকা রয়েছে, ইউরোপ রয়েছে, এদিকে উত্তর আমেরিকা রয়েছে, দক্ষিণ আমেরিকা রয়েছে, মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। তো পুরো পৃথিবীর একদম উত্তর দিক থেকে দক্ষিণ দিক পুরোটাই জুড়ে কিন্তু রয়েছে এটা। এরকম নয় যে শুধু উত্তর দিকে রয়েছে, দক্ষিণ দিকে নেই। উত্তর দিকে রয়েছে, দক্ষিণ দিকেও। আমরা ঠিক মাঝ বরাবর দেখছি নিরক্ষরেখা চলে গেছে, তার ওপরের দিকটা উত্তর আটলান্টিক, দক্ষিণ দিকটা, নিচের দিকটা দক্ষিণ আটলান্টিক। পুরো সারা পৃথিবীর উপর থেকে নিচে পর্যন্ত এটা রয়েছে। এবার এই সমুদ্র স্রোতটা কেন, মানে জলটা এক দিক থেকে অন্য জায়গা থেকে কেন যাবে? পুকুরের জল তো যায় না, নদীর জল যায় কারণ সেটা ঢাল আছে একদিক থেকে অন্যদিকে, সেটা ঢাল অনুযায়ী জলটা যাবে। কিন্তু এখানে সমুদ্রের মধ্যে তো ঢাল নেই, তাহলে জলটা এদিক থেকে ওদিকে কেন যাবে? সমুদ্র স্রোত কেন তৈরি হয়, কেন যায় জলটা? প্রথম কথা হচ্ছে বায়ু, বায়ু প্রবাহ। বায়ু যেদিকে প্রবাহিত হবে সমুদ্র স্রোত সেই দিকে যাবে। এটা হচ্ছে প্রথম প্রাথমিক কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। বায়ু যেদিকে প্রবাহিত হবে সমুদ্র স্রোতও সেই দিকে যাবে। তো এটা ছাড়া আরও কিছু কারণ থাকে। যেমন ধরা যাক এইখানে এই যে স্রোতটা, কুমেরু স্রোত। কুমেরু স্রোত মানে কুমেরু মহাসাগর, মানে দক্ষিণ দিকে দক্ষিণ মেরু, সেইখানে যে দক্ষিণ মেরু আছে সেখানকার স্রোত কুমেরু। তো কুমেরু স্রোত এটা এখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে কিন্তু আফ্রিকার উপকূলে এখানে ধাক্কা খাবে, তাই তো? এখান দিয়ে মানে স্রোতটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, এখানে ধাক্কা খাবে, এবার ধাক্কা খেলেই কিন্তু এদিকে ঘুরে যাবে। তাহলে স্থলভাগের অবস্থানও কিন্তু একটা কারণ স্রোত তৈরি হওয়ার। এই দিক থেকে এই দিকে স্রোতটা গেল কেন? কারণ এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। আবার এইখান থেকে এই দিকে কেন ঘুরে গেল? কারণ এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, এই উপকূলে, গিনি উপকূলে বাধাপ্রাপ্ত হয়েছে, এদিকে ঘুরে গেছে। এখানে বাধা পাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে। এরকম কিছু কারণও থাকে যে কারণে স্রোত এক একটা তৈরি হয়। বাধাপ্রাপ্ত হওয়া একটা কারণ, মানে স্থলভাগের অবস্থান। আর একটা কারণ হচ্ছে স্রোত সবসময় উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। যেমন জল উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে যায়, স্রোত কিন্তু উচ্চচাপ মানে কি বেশি ঘনত্বর থেকে কম ঘনত্বের দিকে যায়। সমুদ্রের বিভিন্ন জায়গার ঘনত্ব বিভিন্ন আলাদা আলাদা হয়, তো সেই বেশি থেকে কম ঘনত্বের দিকে যায়। এরকম অনেক কারণ আছে, আমি সেই কারণগুলো সবগুলো বলছি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে কারণ বললাম। এক নম্বর হচ্ছে বায়ু প্রবাহ, দু নম্বর হচ্ছে স্থলভাগের অবস্থান, এবং তিন নম্বর উচ্চচাপ নিম্নচাপের ব্যাপারটা, ঘনত্বের ব্যাপারটা। এবার আমি মূল জায়গাতে চলে আসি যে আমরা আটলান্টিক মহাসাগরে কী কী স্রোত আছে কি করে মনে রাখব। তো এই মনে রাখতে গেলে কিন্তু আমাদের
এই ছবিটা ভালো করে লক্ষ্য করতে হবে। ছবির এক স্ট্রাকচার আছে, একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে। ছবিটা ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করে আমাকে বলো যে এখানে একটা হরিণের মাথা কেউ দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছ? হরিণের মাথা দেখতে পাচ্ছ কেউ? আচ্ছা, আমার পয়েন্টারটা দেখতে পাচ্ছ তো? কারসারটা দেখতে পাচ্ছ? সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? একটু বলো, এই যে পয়েন্টারটা আমি নিয়ে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, তো আমি ধরে নিলাম হরিণের মাথা কেউ দেখতে পাইনি। আমি কিন্তু এখানে একটা হরিণের মাথা দেখতে পাচ্ছি। দেখো, এই যে গোলাকার অংশটা, এই গোলাকার অংশটা, এইটা হচ্ছে হরিণের মাথা, এই অংশটা হচ্ছে হরিণের মুখ, এইটা হচ্ছে গলা, তারপরের অংশটা ধর, আর এই যে উপরের দিকে দুটো চলে গেছে, এই দুটো হচ্ছে শিং। বুঝতে পারছো? এইটা হচ্ছে মাথাটা, এইটা হচ্ছে মুখ, এটা গলা, এটা হচ্ছে শিং, এদিকে ধরের অংশটা। বোঝা গেল? একটু রেসপন্স করবে সবাই। আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা আদৌ বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। এবার হরিণ দেখতে পাওয়া যাচ্ছে তো? এইবার দেখো, হরিণের আস্তে আস্তে আমরা সব অংশটা দেখে নেব, কি করে মনে রাখবো। তো এই যে হরিণের মাথা, এইখানে গোল হয়ে স্রোতটা করছে, গোল হয়ে, এই জায়গাটা বলা হয় শৈবাল সাগর। যেহেতু সমুদ্র স্রোত এখানে গোলাকারে ঘুরছে, আশপাশ থেকে কোনো কিছু এখানে প্রবেশ করতে পারছে না স্রোত, এখানে গোলাকারে ঘোরার কারণে সমস্ত স্থলভাগের বয়ে আনা যে সমস্ত পলি রয়েছে সেগুলো সব এখানে সঞ্চয় হয়ে যায়, হয়ে গিয়ে এখানে একটা অগভীর অংশ তৈরি করেছে, কারণ নিচে অনেক জিনিসপত্র থিতিয়ে পড়েছে, তাহলে সমুদ্রটা অগভীর হয়ে গেছে থিতিয়ে পড়ার কারণে। তো এইখানে বিভিন্ন রকম শৈবাল, শ্যাওলা জন্মায়, যে কারণে এই জায়গাটাকে বলা হয় শৈবাল সাগর। যাই হোক, সেইটাকে আমরা হরিণের মাথা ধরছি, বাকি অংশগুলো এরকম ধরছি। এবার মনে রাখবো কী করে? দেখো, স্রোতের যে নামকরণ করা হয়, সেটা করা হয় যে জায়গার স্রোত, সেই জায়গার নাম দিয়ে নামকরণ করা হয়। এটা হচ্ছে মূল বিষয়। এইটুকু যদি বুঝতে পারি আমরা, তাহলে বুঝতে পেরে যাব যে কেন এইখানটার নাম এরকম হয়েছে, বা এই স্রোতটা কোথায়। দেখো, কিছু কমন স্রোত আছে, তিনটে মহাসাগরে তোমরা কমন কিছু স্রোত পাবে, সেইগুলো আগে বলি। প্রথমত খুব সহজ, দক্ষিণ দিকে কুমেরু আছে, কারো সমস্যা নেই, দক্ষিণ দিকে কুমেরু আছে। কুমেরু স্রোতকে প্রতিটা মহাসাগরে দেখতে পাবে। কুমেরু স্রোতকে প্রতিটা মহাসাগরে দেখতে পাবে। এবার কুমেরু স্রোত কুমেরু অঞ্চল থেকে আসছে, দক্ষিণ মেরু থেকে আসছে, তাহলে সেটা প্রচণ্ড ঠান্ডা জল হবে, খুব স্বাভাবিক ব্যাপার, দক্ষিণ মেরু অঞ্চল ঠান্ডা, তাহলে কুমেরু স্রোত হচ্ছে ঠান্ডা। এবার এই কুমেরু স্রোতটা যখনই আফ্রিকার এখানে ধাক্কা খাচ্ছে, আফ্রিকার উপকূলে, বেঙ্গুয়েলা স্রোত নাম হয়ে যাচ্ছে, এই স্রোতটারই নাম হয়ে যাচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। আর কি? আর হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, আর উত্তর নিরক্ষীয় স্রোত। এই তিনটেই নিরক্ষীয় দিয়ে নাম, এই তিনটে মহাসাগরই পাবে। তাহলে কুমেরু স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর নিরক্ষীয় প্রতিস্রোত, এই চারটে স্রোত প্রত্যেকটা মহাসাগরে আমরা পাচ্ছি। তাহলে এই চারটে হচ্ছে কমন, এই চারটে নিয়ে কোনো সমস্যা নেই, চারটে আমরা বাদ দিয়ে দিতে পারি, যে চারটে স্রোত প্রত্যেকটাতে আছে। তাহলে যদি আটলান্টিক মহাসাগরের স্রোত আমাদের পরীক্ষাতে আসে, তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারবো যে কুমেরু স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই চারটে স্রোত আটলান্টিকে আছে। ভারত মহাসাগরে এলে সেম বলতে পারবো আমরা, প্রশান্ততে এলেও আমরা সেম বলতে পারবো। চারটে অটোমেটিক হয়ে যাচ্ছে। কেন? এই যে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে যে স্রোতটা গেছে সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে যেটা গেছে সেটা উত্তর নিরক্ষীয় স্রোত, আর কুমেরুর কাছ দিয়ে যেটা গেছে সেটা কুমেরু স্রোত,
আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বিপরীতে যেটা প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে যেটা, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এইদিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, আর নিরক্ষীয় প্রতিস্রোতটা ডান দিকে যাচ্ছে। এই বিপরীত দিকে যাচ্ছে বলেই এইটাকে প্রতিস্রোত বলা হয়, অর্থাৎ এটা প্রতিকূলে উল্টো দিকে যাচ্ছে। তাহলে 4টে স্রোত হয়ে গেল আমার। এবার আমি কি বলেছিলাম, যে জায়গার পাশ দিয়ে স্রোত যাবে সেই জায়গার নামানুসারে তার নাম হবে। তাহলে এইখানে আমরা জানি ব্রাজিল আছে, দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল আছে। তো এই ব্রাজিলের পাশ দিয়ে যখন যাচ্ছে স্রোত, সেইটার নাম হচ্ছে ব্রাজিল স্রোত। তাহলে ব্রাজিল স্রোত কোথায় থাকবে? আটলান্টিকে থাকবে, কারণ দক্ষিণ আমেরিকা মানেই সেটা আটলান্টিকের এদিকে অংশ পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্রাজিল স্রোত। আরেকটা হয়ে গেল। আচ্ছা, আরেকটু যদি ওপরে যাই আমরা, এখানে দেখব কি ক্যারিবিয়ান আইল্যান্ড আছে। ক্যারিবিয়ান আইল্যান্ড মানে কি জানো কেউ? ক্যারিবিয়ান আইল্যান্ড মানে কোন কোন দ্বীপগুলোর কথা বলা হয়? ক্যারিবিয়ান কাদের বলে? ক্রিকেট খেলা দেখো, ক্যারিবিয়ান কাদের বলে? ক্যারিবিয়ান কাদের বলে? ওয়েস্ট ইন্ডিজ, এইখানে যে দ্বীপগুলো আছে এগুলোকে ক্যারিবিয়ান দ্বীপ বলে। যারা ওয়েস্ট ইন্ডিজের মানুষ, ওয়েস্ট ইন্ডিজকে তোমরা দেখেছো ক্রিকেট খেলে, ক্রিস গেল ইত্যাদি ইত্যাদি আরও সব প্লেয়ার আছে খেলে, তো তারা কিন্তু এইখানে এই ক্যারিবিয়ান আইল্যান্ডের মানুষ। এখানে যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোর মধ্যেকার মানুষ। জামাইকা, বারমুডা, এরকম অনেক দ্বীপ আছে। তো এই জায়গাটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, এই জায়গাটাকে বলা হয়, এবং বাংলাতে বললে আমরা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলি এই জায়গাটাকে। তাহলে এই ক্যারিবিয়ান সাগরের পাশ দিয়ে, মানে ক্রিস গেলের বাড়ির পাশ দিয়ে যে স্রোতটা যায় সেটার নাম হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। ঠিক আছে? তাহলে ওই 4টে স্রোত ছাড়া ব্রাজিলের পাশ দিয়ে ব্রাজিল স্রোত হলো, ক্যারিবিয়ান আইল্যান্ড ক্রিস গেলের বাড়ির পাশ দিয়ে যে স্রোতটা যাচ্ছে সেটা হচ্ছে ক্যারিবিয়ান স্রোত হয়ে গেল। আচ্ছা, এখানে উত্তর নিরক্ষীয় স্রোত অলরেডি ছিল, আমরা আগেই পড়েছি, এটা কমন স্রোত, এটা সব জায়গায় থাকবে। এই স্রোতটাই আরেকটু যখন উপরে চলে যাচ্ছে সেইটার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগর, ঠিক আছে, উপসাগরীয় স্রোত। আর আরেকটু উত্তরে চলে গেলে এর নাম হয়ে যাচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। আটলান্টিকের উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, খুব কমন ব্যাপার, খুব সাধারণ ব্যাপার। আটলান্টিকের উত্তরে আছে, তাহলে উত্তর আটলান্টিক স্রোত। আচ্ছা, এইখানে আবার ক্যানারি বলে একটা দ্বীপ আছে, সেই ক্যানারি দ্বীপের নাম অনুসারে এইখানে আর একটা যে স্রোত, এই যে শৈবাল সাগরের চারপাশে যে গোলা আকারে ঘুরছে, তার মধ্যে এই ক্যানারি দ্বীপের পাশ দিয়ে, দ্বীপটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি না, অনেক ছোট দ্বীপ, তো তার পাশ দিয়ে যখন যাচ্ছে এর নাম হয়ে যাচ্ছে ক্যানারি স্রোত। তাহলে উত্তর নিরক্ষীয়, উপসাগরীয় আর ক্যানারি, এই 3টে স্রোত কিন্তু শৈবাল সাগরের পাশে আছে। দেখো, শৈবাল সাগরটা থেকে আলাদা করে প্রশ্ন হতে পারে, তোমাদের 2 নাম্বার 3 নাম্বারেও দিতে পারে শৈবাল সাগর। তো আলাদা করে যখন আসবে তখন কিন্তু যদি এই জায়গাটার ছবিটা আঁকতে পারো সব থেকে ভালো হয়, কারণ তোমরা অলরেডি এই আঁকাটা প্র্যাকটিস করবে। তোমাদের কাজ হবে এটা জলদি এঁকে ফেলা, খুব সহজ, আমি আবার বলে দেবো, খুব সহজে মনে রাখতে পারবে এটা। আগে এঁকে নেবে, তারপরে লিখে নেবে, দেখবে খুব সহজ এটা করতে পারছো। তাহলে শৈবাল সাগরের চারপাশ দিয়ে ঘুরছে গোল হয়ে 3টে স্রোত, উত্তর নিরক্ষীয়, উপসাগরীয়, দেখো দুটোতেই হর্ষও আছে, ঠিক আছে, যতটা পারবে এরকমভাবে মনে রাখবে। তাহলে দুটোতেই হর্ষও আছে, উপসাগরীয়, উত্তর নিরক্ষীয়, আর হচ্ছে ক্যানারি দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে ক্যানারি স্রোত। তাহলে এইটাকে আমরা বলছি শৈবাল সাগর। হ্যাঁ, কেউ কিছু বলছো? আমি বলছি এই আটলান্টিক মহাসাগরের স্রোতের ছবিটা একবার গ্রুপে দেবেন তো। এই সবকটাই দিয়ে দেবো আমি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের বইতে হয়তো কোনো বইতে আর একটু ভালো আছে এরকম, কোনো বইতে একটু হ্যাফাজার্ড আছে, এটা আমাদের সবথেকে বইটা ভালো। অতটা ভালো নেই, ওই জন্যই বলছি। হ্যাঁ, এটা দেখার পরে তোমাদের কোনো সমস্যা থাকবে না, একবার খালি এঁকে নেবে, পরীক্ষায় গিয়ে ঝটঝট লিখে ফেলতে পারবে, কিচ্ছু নেই এর মধ্যে। আচ্ছা দেখো, তারপরে দেখো, এবার দেখো এখানে গ্রিনল্যান্ড আছে, তোমরা জানো গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ, গ্রিনল্যান্ড। তো গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে যে স্রোত আসছে সেটা পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, আর গ্রিনল্যান্ড জানো তোমরা আটলান্টিকের মধ্যেই পড়ছে। তাহলে এখানে গ্রিনল্যান্ডের পূর্ব দিকে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, আর গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে আর একটা স্রোত আছে যেটা হচ্ছে ল্যাব্রাডার স্রোত। ঠিক আছে, এই ল্যাব্রাডার আর উপসাগরীয় স্রোত
এই উপসাগরীয় স্রোতটা দেখো উষ্ণ, গরম। এখানে লাল কালারে যেগুলো আছে সেগুলো সব গরম স্রোত, আর নীল কালারে এগুলো হচ্ছে ঠান্ডা স্রোত। তাহলে এই উপসাগরীয় স্রোত গরম আর ল্যাব্রাডার স্রোত হচ্ছে ঠান্ডা। কারণ এটা কি এটা উত্তর মেরুর কাছে চলে গেছে। দেখো গ্রিনল্যান্ড মানে হচ্ছে উত্তর মেরুর কাছে, একদম কাছাকাছি, 80 ডিগ্রি 88 ডিগ্রি এরকম। আর এইখান দিয়ে দুটো এই ঠান্ডা স্রোতটা আছে। ল্যাব্রাডার স্রোত হচ্ছে ঠান্ডা আর উপসাগরীয় স্রোত হচ্ছে গরম। তো এই দুটোর মাঝখানে কিন্তু হিমপ্রাচীর তৈরি হয়, এখানে প্রচণ্ড কুয়াশা ইত্যাদিতে তৈরি হয়, এবং দুটো যেখানে মেলে সেখানে কিন্তু মাছ ধরার উপযোগী যে মানে অগভীর সমুদ্র সেটা তৈরি হয়। যাই হোক, এই ল্যাব্রাডার আর উপসাগরীয় এই দুটো মনে রাখবে, এই খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে প্রশ্ন হয়। হিমপ্রাচীর এখানে, ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, এরকম সব মাছ ধরার এখানে উপকূল এলাকা রয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। মোট কথা, গ্রিনল্যান্ডের ডান দিক দিয়ে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, বাম দিক দিয়ে ল্যাব্রাডার স্রোত আসছে। আর হরিণের শিং যেটা বলেছিলাম, তার একটা অংশ হচ্ছে উত্তর আটলান্টিক। এই যে হরিণের মাথা ছিল, মনে করে দেখো, শিং ছিল উত্তর আটলান্টিক, আর একটা হচ্ছে ইরমিঙ্গার। শিংয়ের আর একটা অংশ হচ্ছে ইরমিঙ্গার স্রোত, ঠিক আছে, এটা ছোট স্রোত একটা, ইরমিঙ্গার এই অংশে। তাহলে উত্তর দিকেরগুলো দেখো হয়ে গেল সব কটা, উত্তর নিরক্ষীয়, উপসাগরীয়, উত্তর আটলান্টিক, পূর্ব গ্রিনল্যান্ড, ল্যাব্রাডার, ইরমিঙ্গার, আর ক্যানারি। ক্যানারিটা আবার ঠান্ডা স্রোত, এখানে যথেষ্ট ঠান্ডা থাকে, ক্যানারি স্রোত ঠান্ডা। তাহলে হয়ে গেল সবগুলোই। বাকি থাকলো গিনি স্রোত। এই আফ্রিকার এই পশ্চিম দিকে এই জায়গাটাতে এখানে গিনি উপকূল আছে, এই জায়গাটার নামই হচ্ছে গিনি উপকূল। তো গিনি উপকূলের পাশ দিয়ে এই অংশে এইখানে এই জলটাই এখান দিয়ে ঘুরে এইখান দিয়ে প্রবাহিত হয় খানিকটা, এইটাকেই বলা হচ্ছে গিনি স্রোত, গিনি উপকূলের পাশ দিয়ে। ঠিক আছে, দেখো আবার একবার প্রথম থেকে বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে ফকল্যান্ড দ্বীপ আছে। এটা হচ্ছে ব্রিটিশ মানে ব্রিটেন থেকে ওরা দখল করে রেখেছিল আর কি, এইখানে দ্বীপ আছে। তো সেই দ্বীপটার নাম অনুসারে ফকল্যান্ড স্রোত। এটাও কিন্তু একটা শীতল স্রোত। তাহলে এই কয়েকটা স্রোত হচ্ছে আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাই। আরেকবার বলে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো? একটু বাকি সবাই একটু রেসপন্স করো, আমি বুঝতে পারছি না বাকি সবাই আছো বুঝতে পারছো হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আর কেউ? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তোমাদেরই তো শুনতে পাচ্ছি, আর কেউ বলছে না কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে প্রথম থেকে বলি আর একবার। এই যে দক্ষিণ দিকে কুমেরু আছে, কুমেরু স্রোত থাকবে, কমন স্রোত একটা প্রত্যেকটা মহাসাগরে আছে। কুমেরু স্রোত হচ্ছে সবসময় ঠান্ডা। কুমেরু স্রোতই এখানে বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত আফ্রিকার পশ্চিম দিকে। আর কমন তিনটে স্রোত, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উল্টো দিকে হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত। তাহলে চারটে হয়ে গেল। ব্রাজিলের পাশ দিয়ে এই যে ঘুরে যাচ্ছে অংশটা, হরিণের ধড়ের অংশটা, গলার পরের অংশটা, এটা হচ্ছে ব্রাজিল স্রোত। ব্রাজিলের পাশ দিয়ে যাচ্ছে ব্রাজিল স্রোত। ক্যারিবিয়ান সাগরের পাশ দিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান স্রোত, সেটাই উপর দিকে গিয়ে উপসাগরীয় স্রোত নাম হচ্ছে। আর একটু উপর দিকে আটলান্টিকের উত্তর দিকে উত্তর আটলান্টিক নাম হচ্ছে। আর এখানে এক্সট্রা হচ্ছে ক্যানারি স্রোত, গ্রিনল্যান্ডের পাশে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, আর বাম দিক থেকে যেটা আছে ল্যাব্রাডার স্রোত। হরিণের আর একটা শিং হচ্ছে ইরমিঙ্গার স্রোত, আর গিনির পাশ দিয়ে গিনি স্রোত। হয়ে গেল, শেষ আটলান্টিক। কিচ্ছু না, এটা শুধু ছবিটা আঁকবে একবার, কিচ্ছু, একদম হরিণের মাথাটা মনে, প্রথমে এই গোলটা বাঁকিয়ে নেবে, গোলটা বাঁকিয়ে নেবে প্রথমে। তারপরে মুখের কাজটা এরকম হরিণের, একদম পুরো হরিণের মাথা, মুখ, গলা, তারপরে ধরের অংশটা নিচের দিকে। হয়ে গেল, ওপর দিকে একটা শিং, এদিকে আর একটা শিং, হয়ে গেল। তার পাশে এই দুটো অংশ, আর কিছু বাকি নেই। ঠিক আছে, কার কোনো অসুবিধা আছে? এটা ভুল হওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনাই থাকবে না। শুধু কাজ হচ্ছে কি, এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকাটা এঁকে নিয়ে মাঝখানে শুধু হরিণটাকে বসিয়ে দেয়া। যদি পরীক্ষাতে আসে এটা, আগে ছবিটা এঁকে নেবে। ঠিক আছে? ওকে, কারো কোনো অসুবিধা নেই? তাহলে আমি আটলান্টিক পাড়ি দেওয়ার পরে প্রশান্ত মহাসাগরে চলে যাব। প্রশান্ত মহাসাগরে কিচ্ছু নেই, শুধু গোল গোল হাঁড়ি কুড়ি এই সমস্ত গোল গোল পাকানো আছে, আর কিচ্ছু নেই। তাহলে এটা বলি, আটলান্টিক আর কোনো সমস্যা আছে কি বলো, কারো কিছু থাকলে বলে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে প্রশান্ত মহাসাগরে চলে যাই। দেখো সেই আবার কমন স্রোত আছে, একদম পাতি জিনিস এটা। মাঝখান দিয়ে নিরক্ষরেখা চলে গেছে প্রশান্ত মহাসাগর, এদিকে উত্তর আমেরিকা, এদিকে দক্ষিণ আমেরিকা, এদিকে এশিয়া, এদিকে অস্ট্রেলিয়া, হয়ে গেল প্রশান্ত মহাসাগরের চারপাশে। এবার দেখো মাঝখান দিয়ে সেই নিরক্ষরেখা গেছে, মাঝখান দিয়ে একদম নিরক্ষরেখা গেছে। তো নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে স্রোতটা, সেটা স্বাভাবিকভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে। একটুখানি স্যার ম্যাপটা ছোট করলে একটু ভালো হয়, বুঝতে পারছি না। বুঝতে পারছো প্রশান্ত মহাসাগরটা বুঝতে পারছো? এই যে এখানে উত্তর আমেরিকা, এখানে দক্ষিণ আমেরিকা, এশিয়া, এদিকে অস্ট্রেলিয়া, বুঝতে পারছো প্রশান্ত মহাসাগরটা? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। বাকি কারো কিছু অসুবিধা হচ্ছে তোমরা সরাসরি বলো। দেখো আমি এখানে তোমাদের সমস্যার সমাধান করার জন্য বসে আছি। এইখানে তোমরা যদি জিনিসটা বুঝে নাও তাহলে কিন্তু এক্সট্রা করে আর পড়তে হবে না, এখানেই হয়ে যাবে কভার, ক্লাসের মধ্যেই হয়ে যাবে। তো যার যেটা মনে হচ্ছে বলো। তাহলে এটা প্রশান্ত মহাসাগর হলো, মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, নিরক্ষরেখার নিচ দিয়ে যেটা যাবে সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে, আগেই বলেছি এটা কমন। আবার এই উল্টো দিক দিয়ে যে স্রোতটা যাবে সেটা হবে নিরক্ষীয় প্রতিস্রোত বা নিরক্ষীয় বিপরীত স্রোত। উল্টো দিকে গেছে, দেখো এটা এদিকে বাঁ দিকে গেছে, এটা ডান দিকে গেছে, তীর চিহ্ন দেওয়া আছে, দুটো হয়ে গেল। আর একটু উত্তর দিক যেটা যেটা যাবে সেটা উত্তর নিরক্ষীয় স্রোত হবে, এটাতেও আছে কমন। আবার দেখো কুমেরু, দক্ষিণ দিকে কুমেরু আছে, কুমেরু স্রোত এটাও কমন হয়ে গেল। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় বিপরীত স্রোত বা প্রতিস্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত আর কুমেরু স্রোত, সেই চারজন কমন ব্যক্তি এখানেও আছে। এক্সট্রা কারা আছে এইখান দিয়ে দেখো, এই দক্ষিণ আমেরিকা এখানে পুরোটা নেই। দক্ষিণ আমেরিকা যদি আমরা ম্যাপটা দেখি, এই জায়গাতে আছে পেরু, চিলি, এসব দেশ আছে। পেরু, পেরু নামটা তোমরা শুনেছ, এলনিনোর ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট, তোমরা এলনিনোও পড়েছো। তো এই পেরুর উপকূলের কাছ দিয়ে, চিলির উপকূলের কাছ দিয়ে যে ঠান্ডা স্রোতটা যায়, কুমেরু স্রোতেরই একটা অংশ, কারণ এখানে দক্ষিণ আমেরিকা ধাক্কা লেগে এদিকে ঘুরে যায় এটা। তো এই যে অংশটা, এটার নাম হচ্ছে পেরু স্রোত, যেহেতু পেরুর উপকূলের পাশ দিয়ে যাচ্ছে। বা এটাকে হামবোল্ট স্রোতও বলা হয়, বিখ্যাত ভৌগোলিক হামবোল্টের নামানুসারে পেরু স্রোত বা হামবোল্ট স্রোত একই নাম, একটাই নাম, মানে একটাই স্রোত দুটো নাম, পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, যেহেতু পেরুর উপকূলের পাশ দিয়ে যাচ্ছে এটা। তাহলে কুমেরু স্রোত সেটা হয়ে গেল পেরু স্রোত। দেখো পেরু স্রোত কিন্তু ঠান্ডা শীতল স্রোত। এটা যখন লানিনা থাকে, লানিনার সময় বা নর্মাল অবস্থার সময় এই ঠান্ডা স্রোতটা এখান দিয়ে প্রবাহিত হয়, আর এলনিনোর সময় এখান দিয়ে গরম স্রোত প্রবাহিত হয়, সেটা বিপরীত অবস্থা হয়ে যায়, ঘুরে যায়। যাই হোক, সেটা অন্য বিষয়, তোমরা জানো, হয়তো পড়েছো নিশ্চয়ই, এলনিনোর অংশটা নিশ্চয়ই রিভিশন করেছো, তোমাদের এগুলো বলা হয়েছিল। তো এইখানটা হচ্ছে তাহলে পেরু স্রোত বা হামবোল্ট স্রোত হয়ে গেল। দক্ষিণ নিরক্ষীয় স্রোত অলরেডি বলেছি আগে। এখানে অস্ট্রেলিয়া আছে, তার অস্ট্রেলিয়ার ডান দিকে যে স্রোতটা থাকবে সেটা কী নাম হবে, সেটা পূর্ব অস্ট্রেলীয় নাম হবে। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পূর্ব অস্ট্রেলীয় স্রোত নাম হয়ে গেল, নিরক্ষীয় প্রতিশোধ হয়ে গেছে। আচ্ছা, এই দক্ষিণ উত্তর আমেরিকার এই অংশটা, এই যে একটুখানি বেরিয়ে আছে না সিংহের মতো উত্তর আমেরিকা, এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া নামটা শুনেছো আগে কোথাও? কেউ শুনেছো বলো দেখি, ক্যালিফোর্নিয়াতে কি আছে? হ্যালো, কেউ জানো ক্যালিফোর্নিয়াতে? আচ্ছা, হলিউডের নাম শুনেছো তোমরা? হলিউডের নাম শুনেছো কেউ? সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যালো, উত্তর না দিলে আমি পরের স্টেপে যাব না। তোমরা আদৌ শুনছো কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা টলিউডের নাম শুনেছো? বলিউডের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। তাহলে হলিউডের নাম শুনেছো নিশ্চয়ই। ইংরেজি যে মুভিগুলো তৈরি হয় মূলত বেশিরভাগই তো হয় এই হলিউড। এই ক্যালিফোর্নিয়া হচ্ছে সেই জায়গা, সেই যেখানে এই হলিউড রয়েছে, ঠিক আছে? আমেরিকার বিখ্যাত সমস্ত যে মুভিগুলো তৈরি হয় সব তৈরি হয় এইখানে, ঠিক আছে? মনে রাখবে এই যে ক্যালিফোর্নিয়া।
ক্যালিফোর্নিয়ার আরেকটা গুরুত্ব আছে, এখানে সান আন্দ্রিয়াস চ্যুতি আছে, ফল্ট, যে কোনো সময় এটা ভূমিকম্প হলে মাটির নিচে চলে যেতে পারে। তো ক্যালিফোর্নিয়া, হলিউড, এইটা দিয়ে মনে রাখবে ক্যালিফোর্নিয়া। তো এই যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যে স্রোত যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, ঠিক আছে? যে জায়গার পাশ দিয়ে যাবে সেই জায়গার নাম। অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে যাচ্ছে, পূর্ব অস্ট্রেলীয় স্রোত। ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া স্রোত। আচ্ছা, আলাস্কা নাম তোমরা শুনে থাকবে। উত্তর আমেরিকা মহাদেশের এই যে অংশটা আলাস্কা, এটা আমেরিকার দেশেরই একটা অংশ, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইউএসএ, তারই একটা অংশ হচ্ছে আলাস্কা। এই জায়গাটা হচ্ছে আলাস্কা, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে আলাস্কা। এই আলাস্কাটা আগে রাশিয়ার জায়গা ছিল, রাশিয়া এটা বিক্রি করে দিয়েছিল। এই যে আলাস্কা, এইখানটা হচ্ছে আলাস্কা, আমেরিকার অংশ। এটা রাশিয়ার ছিল আগে, এখানে রাশিয়া আছে। তো রাশিয়া এই আলাস্কাটাকে আমেরিকাকে বিক্রি করে দেয়। তো যখন রাশিয়ার হাতে ছিল তখন দেখলো যে এটা বরফে ঢাকা অংশ, এটা রেখে কি হবে, তো এটা আমেরিকাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু যেই বিক্রি করে দিল, আমেরিকা মাটির নিচে খুঁড়ে দেখছে এখান দিয়ে সোনা দানা নানা রকম খনিজ সম্পদ আছে। তো বুঝতে পারছো আলাস্কা এরকম একটা জায়গা। তো এই যে আলাস্কা, আলাস্কার পাশ দিয়ে যে স্রোত যাচ্ছে, তাহলে সেটা আলাস্কা স্রোত। আলাস্কার পাশ দিয়ে যেটা যাচ্ছে আলাস্কা স্রোত, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যেটা যাচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে দুটো এখানে হলো। আচ্ছা, এইখানে দেখো জাপান আছে, জাপান, এইখানে এশিয়া, এইখানে জাপান। জাপানের যে কিউসু, হনসু, শিকোকু, হোক্কাইডো, যে 4টে দ্বীপ এইখানে আছে। তো জাপানের পাশ দিয়ে যে স্রোতটা যাবে সেটার নাম হচ্ছে জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। একই নাম, জাপান বা কুরোশীয় স্রোত একটাই নাম। তোমরা যদি পুরো অংশটা পড়ে একসাথে তোমরা পুরো এটা জাপান স্রোতও শুধু লিখতে পারো, যদি মনে রাখতে পারো কুরোশীয়, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে জাপানের পাশ দিয়ে যাচ্ছে জাপান স্রোত। প্রশান্ত মহাসাগরের উত্তর দিয়ে যাচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, ঠিক আছে, উত্তর নিরক্ষীয় স্রোত। আর আরেকটা এখান দিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে বলে। আর দেখো এখানে বেরিং প্রণালী আছে, এটা হয়তো তোমরা জানো। বেরিং প্রণালী, এখানে এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যেকার যে প্রণালী, এটার নাম হচ্ছে বেরিং প্রণালী। তো বেরিং প্রণালী পাশ দিয়ে আসছে বেরিং স্রোত। তারপরেই বেরিং স্রোতটা আরেকটু নিচে আসার পরে সেটার নাম হচ্ছে কামচাটকা স্রোত। এইখানে কামচাটকা, এই যে অংশটা, এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ। এখান দিয়ে যে স্রোতটা যাচ্ছে তার নাম হচ্ছে কামচাটকা স্রোত। আচ্ছা, এবার এটা কি করে আঁকবে? খুব সহজ, কিচ্ছু নেই। প্রশান্ত মহাসাগর এই পুরো বাউন্ডারিটা এঁকে নিলে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, বাউন্ডারিটা ছোট্ট করে, কিচ্ছু না, গোল পাকিয়ে দিলেও হবে। খালি এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া লিখে দেবে, ব্যাস, আর কিছু দরকার নেই। তোমার স্ট্রাকচারটা রেডি। এবার কি করবে? মাঝখান দিয়ে পেটটা কেটে দেবে, নিরক্ষরেখা হয়ে গেল। পেট কেটে দেওয়ার পর ওপরে একটা গোল পাকাবে, নিচে একটা গোল পাকাবে। ওপরেরটা এরকম গোল, চ্যাপটা মতো গোল, আর নিচেরটা পুরোটাই গোল হবে, বাঁ দিকটা একটু শুধু এরকম নামিয়ে দেবে। তাহলে কি বললাম? এখানে নিরক্ষরেখার মাঝখানে লাইন টানবে, উপরে একটা গোল পাকাবে, নিচে একটা গোল পাকাবে, এটা একদম নামিয়ে দেবে, ব্যাস, কাজ শেষ। তারপরে এই দিকে একটা এরকম লম্বা লাইন বের করে দেবে, এই মাথাটা এরকম ঘুরিয়ে দেবে, এখান থেকে একটা বের করে দেবে, ব্যাস হয়ে গেল। কিচ্ছু নেই এর মধ্যে, বোঝা গেছে? দাগ টানবে, নিচে গোল, উপরে গোল, এদিকে একটা লাইন, উপরে একটা লাইন, কাজ শেষ। এবার শুধু নাম বসিয়ে দেবে। দক্ষিণ দিক দিয়ে কুমেরু স্রোত, কোনো অসুবিধা নেই, কুমেরু স্রোত কমন। এখানে পেরুর পাশ দিয়েছে পেরু বা হাম্বোল্ট স্রোত। নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয়, ওপরে নিরক্ষীয় প্রতিস্রোত, তার উপরে উত্তর নিরক্ষীয় স্রোত, তার উপরে আবার উত্তর আটলান্টিক স্রোত। দুটোই উত্তর, উত্তর নিরক্ষীয়ের উপরে উত্তর আটলান্টিক হয়ে গেল। এখানে যেটা বেঁকে গেছে এটা আলাস্কার পাশ দিয়ে আলাস্কা স্রোত, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে গোলের একটা অংশ ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে আছে ক্যালিফোর্নিয়ার স্রোত, জাপানের পাশ দিয়ে যাচ্ছে জাপান স্রোত। আর এইটাই ওপর থেকে যখন নামছে বেরিং স্রোত, বেরিং প্রণালীর পাশ দিয়ে, আর তারপর হচ্ছে কামচাটকা স্রোত, ব্যাস কাজ শেষ। আর এই অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত হয়ে গেল। সমস্যা আছে কিছু? কারো কিছু সমস্যা আছে? না স্যার। বেশ, তাহলে হয়ে গেল। গোল পাকিয়ে দিলে, দুটো শুধু গোল পাকিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে প্রশান্ত মহাসাগর স্রোত। এইবার চলো ভারত মহাসাগরে চলে যাই।
ভারত মহাসাগরে কি আছে? ভারত মহাসাগরে একটা মৌমাছি আছে, বিরাট বড় একটা মৌমাছি বসে আছে। মৌমাছি দেখতে পাচ্ছ কেউ? ভারত মহাসাগরে মৌমাছিটা দেখতে পাচ্ছ? আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এইটা হচ্ছে মৌমাছির মাথা, বুঝতে পারছো? পয়েন্টারটা দেখা যাচ্ছে তো? এইটা হচ্ছে মৌমাছির মাথা, এইটা হচ্ছে মৌমাছির পেট, ঠিক আছে? এইটা হচ্ছে মৌমাছির একটা পা, এটা হচ্ছে আর একটা পা, এইটা হচ্ছে একটা বিশাল বড় হুল যেটা তার পিঠ থেকে বেরিয়ে এসছে। ব্যাস, স্রোত শেষ, ভারত মহাসাগরের স্রোত শেষ। মৌমাছিটা দেখতে পাচ্ছ কি? এবার বলো হ্যাঁ কি না, বলো, রেসপন্স করো, নাহলে আমি এগোবো না। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে দেখো, ভারত মহাসাগরটা প্রথমে এঁকে নেবে, এদিকে আফ্রিকার এই অংশটা, এদিকে এটা আরবের অংশটা, এইখানে ভারতের দক্ষিণ দিকটা, তারপরে এই ডান দিকে একটু ঢেউ খেলিয়ে এরকম করে দেবে, ব্যাস হয়ে গেল। আর এখানে অস্ট্রেলিয়ার একটা পার্ট। তারপরে মৌমাছিটা বসিয়ে নেবে। কি করে বসাবে? এখানে একটা গোল পাকাবে, নিচের দিকে একটা এরকম ত্রিভুজের মতো গোল পাকাবে, মাঝখান দিয়ে এরকম একটা হুল বের করে দেবে, এখানে দুটো ঠ্যাং বের করে দেবে, হয়ে গেল, কাজ শেষ। সেই কমন জিনিস, একই জিনিস। কুমেরু স্রোত, এখান দিয়ে গেছে কুমেরু স্রোত, নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উল্টো দিকে চলে গেছে নিরক্ষীয় প্রতিশোধ, মাথাটা হয়ে গেল। আচ্ছা, অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে দেখো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে এই যে মৌমাছির একটা পা, এটা হয়ে গেল। আচ্ছা, মৌমাছির পেটের এদিকটা, এটা হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার একটা দ্বীপ, দেখো আফ্রিকার পূর্ব দিকে মাদাগাস্কার দ্বীপ আছে। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড ছিল সবচেয়ে বড়, তারপরে মাদাগাস্কার, বিরাট বড় একটা দ্বীপ। তো সেই মাদাগাস্কারটা পুরোটাই মৌমাছির পেটের মধ্যে, ঠিক আছে? এই যে মৌমাছিটা পুরো তার পেটের মধ্যে মাদাগাস্কার। তো নিচের দিকের অংশটা হচ্ছে মাদাগাস্কার স্রোত, মাদাগাস্কারের পাশ দিয়ে যাচ্ছে মাদাগাস্কার স্রোত। আর এই আফ্রিকার এই মাদাগাস্কারের মধ্যে যে জলটা আছে, এটাকে বলে মোজাম্বিক চ্যানেল। দুটো স্থলভাগের মধ্যেকার সমুদ্রের অংশ জল থাকলে সেটাকে চ্যানেল বলে। তো মোজাম্বিক চ্যানেল এখানে আছে। তো এই মোজাম্বিক চ্যানেলের অংশটা যেটা, সেটার নাম হচ্ছে মোজাম্বিক স্রোত, ঠিক আছে? তাহলে এই মৌমাছির পিঠের অংশটা মোজাম্বিক স্রোত, পিঠের নিচের দিকটা হচ্ছে মাদাগাস্কার স্রোত, মাদাগাস্কার দ্বীপের পাশ দিয়ে। এই দুটো মিলে এই জায়গাটা হচ্ছে সমুদ্রের একটা বড় খাত আছে, বিশাল বড় খাত আছে, মানে সমুদ্রের নিচে আর কি। সেটার নাম হচ্ছে আগুলহাস বেসিন, আগুলহাস খাত, বড়, বিরাট বড় একটা খাত। তো সেই আগুলহাসের নামানুসারে মৌমাছির একদম পিছন দিকের অংশটা, সেটা হচ্ছে আগুলহাস স্রোত। তাহলে কি হলো? মাদাগাস্কার দ্বীপ, এদিকে মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক চ্যানেলের পাশে মোজাম্বিক স্রোত, আর দুটো মিলে তৈরি হয়েছে আগুলহাস স্রোত। হয়ে গেল, ব্যাস শেষ, আর কিছু নেই এর মধ্যে। এবার দেখো মৌমাছির যে হুলটা আছে, হুলটা হচ্ছে মৌসুমি স্রোত, কারণ এই পুরো স্রোতটাই মৌসুমি বায়ুর কারণে তৈরি হয়েছে। মৌসুমি বায়ু যখন উত্তর পূর্ব দিক থেকে আসে তখন উত্তর পূর্ব মৌসুমি স্রোত এই অংশটা, আর যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সময় থাকে, বর্ষাকালের সময়টা 6 মাস, গ্রীষ্ম বর্ষার যে 6 মাস যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়, সেই সময় এই দিকের স্রোতটা অ্যাক্টিভ থাকে। তো এর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত। তাহলে উত্তর পূর্ব মৌসুমি স্রোত, দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত, এই দুটো হয়ে গেল। এই হুলের ওপর দিকের অংশটা হয়ে গেল। আর এইখানে বাকি থাকে সোমালি স্রোত। এইখানে সোমালি বলে একটা খাত আছে, আফ্রিকারই ডান দিকে সোমালি বলে একটা খাত আছে। সেই খাতের নামানুসারে, যেমন এখানে আগুলহাস খাত ছিল, আগুলহাস স্রোত, সোমালি খাতের নামানুসারে এখানে সোমালি স্রোত। তাহলে মৌসুমি বায়ু দিয়েই উপরের অংশটা হয়ে যাচ্ছে। দেখো উত্তর পূর্ব মৌসুমি স্রোত, দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত হয়ে গেল। ভারতের দুটোর উপর দুটো অংশ হয়ে গেল। সোমালি বেসিনের পাশ দিয়ে সোমালি স্রোত, এই পুরো স্রোতটারই নাম হচ্ছে মৌসুমি স্রোত, এখান দিয়ে এই জন্যই মৌসুমি। আর এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার দক্ষিণ দিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিশোধ উল্টো দিকে। এখানে অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, নিচে কুমেরু স্রোত, মাদাগাস্কার নিচে দিয়ে মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক, আগুলহাস। শুধু ছবিটা এঁকে নিলেই বাকিটা অটোমেটিক তোমরা লিখে ফেলতে পারবে। সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আটলান্টিকটা আসার, তারপরে ধরো প্রশান্ত বা ভারত মহাসাগর, এই দুটোও দিতে পারে। একটু তোমাদের কাজ হচ্ছে ছবিটা একটু খাতায় এঁকে নেওয়া,
একে নিয়ে একটু এটা দেখে আমি তিনটেই দিয়ে দেবো, পিডিএফ আকারে দেবো, তোমরা সুন্দর দেখতে পাবে। তাহলে ইমেজ হলে সেটা ফেটে যেতে পারে, বা তোমরা জানো হোয়াটসঅ্যাপে কমে যায় এটা রেজলিউশনটা। তো পিডিএফ দিয়ে দেবো তোমাদের, তোমরা একটু এটা দেখে নেবে, দেখে ছবিটা এঁকে নেবে। এখানে আটলান্টিক মহাসাগরে হরিণের মাথা, আর ভারত মহাসাগরে হচ্ছে মৌমাছি, প্রশান্ত মহাসাগরে এটা কি বলবো, হিজিবিজি গোলগাল, হাঁড়ি কুড়ি, যা যা ইচ্ছা নাম দিতে পারো, দুটো গোল করে দিলেই হয়ে যায় প্রশান্ত মহাসাগর। তাহলে এইগুলো সে স্রোত। কমনগুলো প্রথমে মনে রাখবে যে কমন স্রোত আছে, এই কটা কমন স্রোত আমি আগে করে নেবো। তোমরা কখনো কোনো কোয়েশ্চেন যেন বাদ দেবে না, কিছু অন্তত করে যাবে। আমার সবটা মনে পড়ছে না, কোনো অসুবিধা নেই, 4টে মনে রাখো, 5টা মনে রাখো, আস্তে আস্তে একটা দুটো বাড়াও। তাহলে 4টে কমন স্রোত আছে সবটাতে। এখানে শুধু উত্তর নিরক্ষীয় নেই, উত্তর নিরক্ষীয়র বাদেই যেহেতু মৌসুমী বায়ু এখানে শুরু হয়ে যাচ্ছে প্রবাহ, ভারত মহাসাগরে মৌসুমী স্রোতটা, উত্তর পূর্ব মৌসুমী আর দক্ষিণ পশ্চিম মৌসুমী, দুটো স্রোত এইখানে পরপর, এইটুকু তফাৎ। বাকি 4টে কমন স্রোত, 4টে তোমরা এমনি লিখতে পারবে। তোমাদের যদি কোনো মহাসাগরে কোনো স্রোত আসে, 4টে তোমরা এমনি লিখতে পারবে কমন। বাকি যেইগুলো শুধু যে জায়গার পাশ দিয়ে যাচ্ছে সেই জায়গার নাম। যেমন এই ভারত মহাসাগরে দেখো অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, আবার যদি সেটাই প্রশান্ত মহাসাগরে চলে যাই, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পড়ে যাচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত, একই, শুধু এদিকে ডান দিক বাঁ দিক, আর বাকিও সব জায়গার নাম অনুসারেই দেওয়া হয়েছে নামগুলো। তাহলে তিনটে তোমরা কি করবে, তিনটে ছবি পাশাপাশি এঁকে নেবে, সব থেকে ভালো মনে রাখা প্রসেস। পাশাপাশি এঁকে নেবে, দেখবে একটার সাথে একটা কম্পেয়ার করে তোমরা আরও ভালো করে মনে রাখতে পারবে। ঠিক আছে? দেখো কারো কিছু অসুবিধা থাকলে বলো, আমি আরেকবার বলে দেবো। কিচ্ছু নেই এর মধ্যে, শুধু ছবিটা একটু দেখে নেওয়া ভালো করে, আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছো সবাই? সহজ লেগেছে সেটা বলো আগে। কিছুটা সহজ লেগেছে তো নাকি? স্রোত পড়তে আগে যতটা কঠিন লাগতো তার থেকে কিছুটা সহজ লেগেছে তো? স্যার আটলান্টিকটা আরেকবার বলবেন? আটলান্টিকটা দেখো, আটলান্টিকে কমন স্রোতের কথা বলেছি, কুমেরু, দক্ষিণ দিকে আছে কুমেরু স্রোত, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয়, উত্তর দিকে এটা উল্টো দিকে যাচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত, আর একটু উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত। এই 4টে কমন স্রোত আছে। এবার আমি তোমাদের এই হরিণের মাথাটাকে এঁকে নিতে বলেছি, মাথাটা, তারপরে ধরের অংশটা, গলাটা, নিচের অংশটা, উপরের দিকে দুটো শিং। এবার দেখো এইখানে বেঙ্গুয়েলা বেসিন আছে, বেঙ্গুয়েলা খাত আছে, এখানে বেঙ্গুয়েলা স্রোত আফ্রিকার পশ্চিম দিক দিয়ে যাচ্ছে, কুমেরু স্রোতটাই ঘুরে যাচ্ছে, গিনি উপকূলের পাশ দিয়ে যখন যাচ্ছে এইটা গিনি স্রোত। তাহলে এগুলো হয়ে গেল। এইটা ক্যারিবিয়ান উপসাগর আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, ক্যারিবিয়ান উপসাগর, তার পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। এই হরিণের মুখটা হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। আর শৈবাল সাগরের পাশে উত্তর নিরক্ষীয় স্রোত আমরা আগেই বলেছি, উপর দিকে উত্তর নিরক্ষীয়, এইখান দিয়ে যখন যাচ্ছে উপসাগরীয়, আর এই দিক থেকে ক্যানারি দ্বীপের পাশে ক্যানারি। এই তিনটে স্রোত হচ্ছে শৈবাল সাগরের তিন দিকে। আটলান্টিকের উত্তর দিকে উত্তর আটলান্টিক, এক হরিণে একটা শিং হচ্ছে উত্তর আটলান্টিক, আর একটা হচ্ছে ইরভিঙ্গার। গ্রিনল্যান্ডের পূর্ব দিকে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, ডান দিক দিয়ে যাচ্ছে, বাঁ দিক দিয়ে যাচ্ছে ল্যাব্রাডার স্রোত। হয়ে গেল, আর কিছু নেই এর মধ্যে। আর এখানে ফকল্যান্ড দ্বীপ আছে, এই ব্রিটিশরা আর কি দখল করে রেখেছে দ্বীপটা, তো এই দ্বীপের নামানুসারে এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত, এটা শীতল স্রোত। তাহলে এই ক্যানারিটা শীতল, এটা মনে রাখবে, কারণ শৈবাল সাগর এলে তোমরা সেই তার মধ্যে লিখতে পারবে, টিকা আকারে আসতে পারে শৈবাল সাগর। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। আর কিছু আছে বলো কারো বলার? বলো, আর কোথাও কিছু সমস্যা আছে, বলার আছে কিছু? ওকে, ঠিক আছে। স্রোত নিয়ে আশা করছি আর কোনো সমস্যা হবে না। যেভাবে বললাম ছবি এঁকে একবার দুবার করলেই কিন্তু পুরোটাই তোমরা খুব ভালো করে করে নিতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা পড়াশোনা করো, বাকি
সাবজেক্ট, জিওগ্রাফি সব গুরুত্ব সহকারে করো, লেখা প্র্যাকটিস করবে একটু। এখন জানি না কতটা সম্ভব, কিন্তু ছবিগুলো অন্তত যেভাবে আমি ছোট করে বলেছিলাম করা, ছবিগুলো একটু দেখে যাওয়া, এগুলো একটু প্র্যাকটিস করো। টাইমটার দিকে খেয়াল রেখে সবসময় লিখবে। টাইমটা যেন অতিরিক্ত কোনো প্রশ্নে অনেকটা সময় নিয়ে নিলে শেষে লিখতে পারলে না, সেটা খুব দুর্ভাগ্যের বিষয়। আমি তোমাদের আগেও বলেছি, কোশ্চেন অবশ্যই টাচ করে আসবে, টাচ করে আসবে, অল্প হলেও কিছু না কিছু লিখে আসবে কোশ্চেনে। হ্যাঁ, যদি ধরো তোমাদের মনে হচ্ছে যে এই বড় কোশ্চেনটা আমি কিছুতেই করতে পারছি না, সবকটা পয়েন্ট করার দরকার নেই, কিছুটা অন্তত করো। প্রথম চেষ্টা করবে স্ট্রাকচার মেনটেন করার, কোশ্চেনটার ও প্রথমের অংশ, মাঝের অংশ, শেষের অংশ কি বলছে, সেই স্ট্রাকচারটা যদি মেনটেন করো তাহলে অর্ধেক নাম্বার পেয়ে যাবে যতটা আছে তার। যদি লেখার মধ্যে বাকি সবই কম বেশি দেয়া থাকে তাহলে মোটামুটি ফুল মার্কসের কাছাকাছি পাবে, আর যদি সবটাই থাকে তাহলে পুরো ফুল মার্কস পেয়ে যাবে। তোমাদের এমনিতেও খুব যে অনেক লিখতে হবে এরকম ব্যাপার নয়, তোমাদের লিমিটেড পেপার দিচ্ছে মানে বলেই দিচ্ছে যে তোমরা কিন্তু একটা প্রশ্ন নিয়ে অতিরিক্ত যেন লিখবে না, লিমিটে লিখবে। তাহলে স্ট্রাকচার মেনটেন করলে তুমি ফুল মার্কসের কাছাকাছি পেয়ে যাচ্ছ, মানে হাফ পেয়ে যাচ্ছ। আর একটু ভালো লিখলে ফুল মার্কসের কাছাকাছি, ঠিকঠাক লিখলে পুরো ফুল মার্কস। ভূগোলের ক্ষেত্রে ছবি ঠিকঠাক দিলেই তুমি কিন্তু সেখানে একদম মানে কনফার্ম তুমি নাম্বার সেখানে পাবেই। তাহলে এই কয়েকটা জিনিস মেনটেন করবে একটু। আর অবশ্যই অবশ্যই টাইমের দিকে লক্ষ্য রাখবে। যদি কখনো দেখো শেষ দিকে যে বাকি সব কিছু করছি কিন্তু শেষের একটা প্রশ্ন যেন আমি প্রায় সময় পাবো না এরকম হচ্ছে, তখন কি করবে, শেষের দিকের যে কোয়েশ্চেনটা তুমি লিখছো সেটা কিন্তু কোথাও একটু কম লিখে পরের কোয়েশ্চেনটা টাচ করে আসবে অবশ্যই। পুরোটা ছেড়ে দিয়ে আসা মানে পুরো নাম্বারটাই চলে যাবে, কিন্তু কোয়েশ্চেন টাচ করা মানে তুমি সেখানে হাফ, 1, 2, 2.5 আস্তে আস্তে কিছু না কিছু পাবে। সুতরাং সবসময় চেষ্টা করবে কোয়েশ্চেন টাচ করে আসার, এবং যেগুলোতে দেখবে লিমিটেড মানে বলা আছে যে 3টে লেখো, 5টা লেখো, এরকম স্পেসিফিক করা বলা থাকে কিছু কিছু কোয়েশ্চেনে, সেইগুলোর চেষ্টা করবে অ্যাটেম্প করার। কারণ সেখানে তুমি ওই 2 বা 3টে যদি পয়েন্ট বলতে পারো, যেটাই চাওয়া হয়েছে সেটা বলতে পারো, তাহলে কিন্তু আশা করা যায় সেখানে ফুল মার্কস পাবে। অনেক সময় দেখবে 5 নম্বরে বড় কোয়েশ্চেন হলেও সেটা ভাঙা থাকে, বলা থাকে না যে 3+2, কিন্তু ভাঙা থাকে, দুটো আলাদা আলাদা অংশে ভাঙা থাকে। তার মানে কিন্তু সেখানে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ভাঙা আছে। তো এরকম ভাঙা কোয়েশ্চেন অ্যাটেম্প করলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। বা ধরো পার্থক্য, যেগুলো পার্থক্য লিখতে দেওয়া হয় সেটাতে দুটো কাজ হয়, 1 ঠিকঠাক লিখলে ফুল মার্কস পাবে, 2 পার্থক্যে অনেকটা সময় বেঁচে যায়। দেখবে বড় কোয়েশ্চেনে যখন লিখতে যাও সেখানে পার্থক্য লিখলে অনেক সময় বেঁচে যায়, তো সেটা অ্যাটেম্প করার চেষ্টা করবে। পার্থক্যতেও ছবি দেওয়া যায় যদি মনে করো, ডায়াগ্রাম প্র্যাকটিস করা থাকে, পার্থক্যতেও ছবি দিতে পারো। পার্থক্য চেষ্টা করবে পয়েন্ট দিয়ে লেখার, বাঁদিকে পয়েন্ট দিয়ে যে টপিকে পার্থক্য সেই টপিকটা লিখে দেওয়ার। তো মনোযোগ আকর্ষণে কিছু ব্যাপার থাকে, মানে প্রথমে ভালো একটা কোয়েশ্চেন তুমি শুরু করলে লেখা, পরীক্ষক বুঝে যায় যে এই স্টুডেন্টটা কিন্তু ভালো, মার্কস কিন্তু অটোমেটিক পড়তে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এফেক্ট করে। এখন আমি যতটা বলার এখন বলছি, তোমরা খাতাটার উপর চেষ্টা করবে এটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হল, পরীক্ষার হল। সারা বছর বা তোমরা বলতে পারো গত 4-5 মাস বা 6 মাস তোমরা যা পড়েছো সেটা এই পরীক্ষাতে তোমরা মাত্র ওই যেটুকু সময় পাবে তোমরা, তার মধ্যে সেইটার প্রতিফলন তোমরা যেন দেখাতে পারো। মানে ধরো তোমরা পড়াশোনা করেছো, অথচ সেই সময় হলে গিয়ে খুব ঘাবড়ে গেলে বা টেনশন করলে, তাহলে তোমার পড়াশোনার যে যতটা করেছো সেটা কিন্তু প্রতিফলিত হলো না, সেটা কিন্তু প্রকাশ পেল না। তো পুরো প্রথম কথাই হচ্ছে তোমরা যতটুকুই পড়েছো, এখন দেখো এখন তো অনেকটা পড়তে পারবে না তোমরা। এই মুহূর্তে যদি বলা হয় তোমরা সব যা যা বাকি ছিল সব কভার করে নাও খুব ভালো করে, সেটা সম্ভব নয়। যতটা সম্ভব হয়েছে এখনও যতটুকু করতে পারো করো, অতিরিক্ত চাপ নেবে না। বা আগের সেমিস্টারে তো খুব বেশি নাম্বার ওঠেনি, এই সেমিস্টারে খুব প্রেশার লাগছে, সব ভুলে যাচ্ছি, সবার আগে যেটা মনে হবে তোমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে যে সব ভুলে যাচ্ছি, সব গুলিয়ে যাচ্ছে, ওই সাবজেক্টটা পড়তে গিয়ে ওটা মনে থাকে না, ওটা করতে গিয়ে ওর পয়েন্ট ভুলে যাচ্ছি, ওইখান থেকে ওইটা বাদ চলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে,
ওইটা তো আসবেই নাকি আসবে না, সাজেশন মিলবে কি মিলবে না, হেন তেন নানা রকমের প্রেশার। তো সবার আগে বলছি, এই চাপটার কিন্তু কোনো ভ্যালু নেই। এই চাপটা নিয়ে তোমার সুবিধা কিছু হবে না, অসুবিধাই হবে। সুতরাং চাপটা কিন্তু সরিয়ে দাও, কমপ্লিট চাপটা সরিয়ে দাও, যে ঠিক আছে আমি যতটা পড়েছি ততটা আমি খুব ভালো করে পরীক্ষার খাতায় দিয়ে আসতে চেষ্টা করব। যতটা পড়েছি সেটা করবো, কারণ অতিরিক্ত চাপ নিয়ে আমি তো এই মুহূর্তে তো আমি মানে কোনো জাদু বলে আমার তো হয়ে যাবে না। আমি যেটুকু পড়েছি সেটাকেই আমি ভালো করে লিখে আসবো। দেখো, এই ডেসক্রিপটিভ লেখার একটা সুবিধা হচ্ছে আমি অল্প জানলেও কিছু তো লিখে আসতে পারবো। এমসিকিউ হলে বাদই চলে যেত, এখানে আমি কিছু লিখে আসতে পারবো। কিছু না কিছু আমি পড়েছি, কিছু না কিছু আমি লিখে আসবো, বসে থাকবো না, বাদ দিয়ে আসবো না, কিছু না কিছু লিখে আসবো। এই আত্মবিশ্বাসটা প্রথমে সবার মধ্যে, প্রথমে সব সাবজেক্টের কথা বলছি, শুধু ভূগোল নয়, কমন কিছু কথা বলছি। এই বিশ্বাসটা রাখো যে কিছু তো লিখেই আসবো, কিছু তো পড়েছি, বা আরও একটু কিছুটা পড়বো, সুতরাং কিছু লিখে আসবো, কোনো চাপ নেই, টেনশন নেই, আমি ফেল অন্তত করবো না, কিছু লিখে আসবো। দরকার হলে খাতা ভর্তি করে লিখে আসবো, বানিয়ে লিখে আসবো, সেই ক্ষমতাটাও আছে এবং বানানো যায়। বেসিক্যালি কিছু সাবজেক্টে বানানো যায়। জিওগ্রাফিও একটু পড়লে মোটামুটি কম বেশি করা যায়, অনেক অনেক কোয়েশ্চেনই বানানো যায়, সুতরাং সেটাও করে দিয়ে আসবো, পয়েন্ট বানিয়ে দিয়ে চলে আসবো। এই আত্মবিশ্বাসটা রাখো, তাতে করে কী হবে, তাতে ভয়টা চলে যাবে, যে কী হবে কী হবে, সেই ভয়টা চলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কম পড়লেও পরীক্ষার খাতাটা যদি সুন্দর করে, মানে ধরো একটা স্ট্রাকচার থাকে কোয়েশ্চেনের ভূমিকা, বৈশিষ্ট্য, উদাহরণ, এরকম একটা স্ট্রাকচার হয়, প্রত্যেকটা সাবজেক্টের একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা মেনটেন করার চেষ্টা করবে। যেটা আমি বললাম যে স্ট্রাকচার থাকলে কিন্তু মোটামুটি হাফ নাম্বার পেয়েই যাবে, মানে অর্ধেক পেয়েই যাবে যা আছে। 3 থাকলে 1.5, 2 থাকলে 1, 5 থাকলে 2.5, স্ট্রাকচার মেনটেন করলে এটা পেয়ে যাবে। তাহলে বাকি থাকে, এবার তোমার যদি একটু পড়া থাকে তুমি সেটা একটু ভালো করে লিখতে পারবে, প্রায় ফুল মার্কসের কাছাকাছি পেয়ে যাবে, 2, 2.5 পেয়ে যাবে। আর একটু ভালো লিখলে 3-এ 3 পেয়ে যাবে, 5-এ 5 পেয়ে যাবে। এই তো, এখানে কোনো মানে টেনশন করার কোনো জায়গাই নেই। সবার আগে টেনশনটা সরিয়ে দাও, যে যতটুকু এখনও করা যায় ততটুকু করে ফেলো, আর 2-3 দিন কদিন সময় আছে, 4-5 দিন, সেটুকুর মধ্যে করে ফেলো সেটা। যে সাবজেক্টটা মনে হচ্ছে একটু বেশি দুর্বল লাগছে বা কম ছুটি আছে, একটু স্ট্র্যাটেজিতে চলবে, যে পরীক্ষার আগে ওই সাবজেক্টটা বেশি ছুটি আছে, তাহলে ওটা এই মুহূর্তে আর ঘাটাঘাটি করবো না, বাংলাটা পড়া শুরু করে দেবো, ইংরেজিটা এরকম থাকবে, এতদিন ছুটি আছে এটা কম একটু বেশি পড়বো, একটু এটা কম ছুটি আছে একটু বেশি পড়বো, এইরকম করে একটা মোটামুটি ঠিকঠাক করে নেবে। টেনশনের কোনো জায়গাই নেই এখানে। এমসিকিউ থাকলে একটু টেনশন থাকে, এখানে কোনো টেনশনের জায়গা নেই, কিছু তো লিখে আসবো। এরকম মোটামুটি জায়গাগুলো দেখে নিয়ে, বুঝে নিয়ে তোমরা পরীক্ষা দেবে। ভূগোল পরীক্ষা খুব ভালো হবে যদি তোমরা একটু ছবি টবিগুলো এঁকে দিয়ে আসো। পয়েন্টগুলো আশা করছি তৈরি করে নিয়েছো, আমি যেভাবে বলেছিলাম, যেরকম যেরকম কোয়েশ্চেন বলেছিলাম, লেখার বা পড়ার কিছু মাধ্যম বলেছিলাম, সেগুলো একটু করলে দেখবে তোমরা যথেষ্ট ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলতে পারো। বেশ, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। পরীক্ষা খুব ভালো করে দাও। এর মাঝেও যদি আরও কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করবে বা গ্রুপে বলবে, আমি কিন্তু সেটা বলে দেওয়ার চেষ্টা করব, বা যদি ছোট করে মনে হয় 10-15 মিনিটের কিছু একটা, সেটা করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কমপ্লিট করছি। ওকে, খুব ভালো করে পরীক্ষা দাও সবাই। ক্লাসটা এখানে কমপ্লিট করলাম।